নমস্কার। আজকে আমরা আলোচনা করব 2024 সালের যে সেট পরীক্ষাটা হয়েছিল। তো সেই ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা, তো সেই সেট পরীক্ষাতে ইতিহাসের যে কোশ্চেনটা ছিল, অর্থাৎ পেপার 2 ইতিহাস, তার এক্স সিরিজের কোশ্চেনটা নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা দেখবে সাবজেক্ট কোড হচ্ছে 8। আমাদের সামনেই কিন্তু ডিসেম্বর মাসে আবার পরীক্ষা আছে। তো সেট পরীক্ষা বা নেট পরীক্ষা, নেট পরীক্ষা কিছুদিনের পরেই আছে। তো নেট বা সেট পরীক্ষায় পাশ করার যে প্রধান মন্ত্র সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। তো সেই কারণেই কিন্তু আমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আমাদের চ্যানেলে তোমরা দেখবে বিভিন্ন রকমের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করা একটা প্লে লিস্ট আছে। মানে প্লে লিস্টটার নামটাই দেওয়া আছে হচ্ছে পিওয়াইকিউ সলভ। ঠিক আছে, যে কোনো পরীক্ষার বিভিন্ন টাইপের পরীক্ষার কিন্তু সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। তো সেইভাবেই আমরা কিন্তু আজকের এই ক্লাসটা কিন্তু শুরু করব। তাহলে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুমারজি। দেখো কোশ্চেনটা হচ্ছে কুমারজি, যে কুমারজি কে ছিলেন। ঠিক আছে, হু ওয়াজ কুমারজি, কুমারজি কে ছিলেন। তোমরা নামটা অবশ্যই জানো কুমারজীবের। এই কুমারজীব ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। ঠিক আছে, তো এই কুমারজীব কোথায়, এখানে আমাদের কোশ্চেন অ্যান্সারটা দিতে হবে যে কোথায় গিয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখো আছে তিব্বত, চীন দেশ, ইন্দোনেশিয়া আর মধ্য এশিয়া। তাহলে কুমারজীব কোন দেশে গিয়েছিল, তাহলে তার অ্যান্সারটা কিন্তু আমাদের দিতে হবে। তোমরা পজ করে কিন্তু নিজেরাও অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, তারপরে মিলিয়ে নিবে, সেটাতেও হয়। তাহলে এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে অ্যান্সার কোনটা হবে? এটা হচ্ছে অপশন বি, অর্থাৎ চীন দেশে কিন্তু কুমারজীব গিয়েছিলেন। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখব। চলে আসি আমরা নেক্সট সেকেন্ড কোশ্চেন বা 2 নাম্বার কোশ্চেন। এই 2 নাম্বার কোশ্চেনের মধ্যে বিষয়টা কি আছে, যে আদি ঐতিহাসিক যুগে ভারতবর্ষের গুজরাট উপকূলে কোন বন্দর খুব বিখ্যাত ছিল। মানে গুজরাট উপকূলের যে বন্দরটার কথা বলা হচ্ছে, যে এই হচ্ছে গুজরাট উপকূল। ঠিক আছে, তো এই যে গুজরাট উপকূল, এই গুজরাট উপকূলের কোন বন্দর? কোপারা, হাতাবা, বারিগ্রাজা, ক্যাম্পবেল। এই যে চারটা, এই চারটার মধ্যে আমরা কোনটা দেখব? ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ গুজরাট উপকূলের যে বন্দর, সেই গুজরাট উপকূলের বন্দর হচ্ছে বারি গাজা। ঠিক আছে, বারি গাজা বন্দর। চলে আসি এবার আমরা 3 নাম্বারের প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে, যে তীর মন্দির বা শোর টেম্পল। ঠিক আছে, শোর টেম্পল বা তীর মন্দির। এই যে তীর মন্দির জিনিসটা কি, বিষয়টা যদি একটু আমরা ভালো মতো বুঝি। এই যে ভারতের ম্যাপ যে আছে, যে এই যে এগুলো হচ্ছে উপকূল বা সমুদ্রের তীর অঞ্চল। ঠিক আছে, এরকম সমুদ্র তীরবর্তী উপকূল অঞ্চলে যে সমস্ত মন্দিরগুলো ছিল সেগুলোকে বলা হতো তীর মন্দির বা শোর টেম্পল। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা এটা কোথায় দেখতে পাই, যে ভারতবর্ষের শোর টেম্পল গুলো এটা কোথায় দেখতে পাই। এখানে অপশন দেওয়া আছে কি, বিশাখাপত্তনম, কাবেরীপত্তনম, মামল্লাপুরম আর নাগপট্টনম। তো এখানে তোমরা প্রথমেই যেটা দেখবে শোর টেম্পল, এটা কিন্তু পল্লব আর্কিটেকচারের সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে পল্লব আর্কিটেকচারের ক্ষেত্রে যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এটা অ্যান্সারটা কিন্তু দাঁড়াচ্ছে কি, মামাল্লাপুরাম। এই শোর টেম্পল বা তীর মন্দির কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মামাল্লাপুরামে কিন্তু অবস্থিত। চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যে কনসেপ্ট অফ ভারতবর্ষ অ্যান্ড আদার এসেস, the concept of ভারতবর্ষ and others essays was written by, মানে এর রচয়িতা কে ছিলেন? রমিলা থাপার, পি ডি চট্টোপাধ্যায়, রণবীর চক্রবর্তী, কুণাল চক্রবর্তী। তো এই চারজনের মধ্যে কি অ্যান্সার হবে তোমরা কিন্তু অবশ্যই দেবে। তাহলে এর অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে পি ডি চট্টোপাধ্যায়। তাহলে কনসেপ্ট অফ ভারতবর্ষ অ্যান্ড আদার এসেস, এই যে এসে, ঠিক আছে, তার লেখক, এই লেখকটাকে পি ডি চট্টোপাধ্যায়। চলে আসি পরের কোশ্চেন, অর্ঘট্ট। ঠিক আছে, অর্ঘট্টটা আশা করি
প্রায় যারা এমএ পাস করেছে সবাই জানে অর্ঘট্ট, কারণ অর্ঘট্টটা খুবই প্রচলিত, যেটাকে আমরা পার্সিয়ান হুইলও বলি। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে অর্ঘট্ট বলতে কি বোঝানো যায়। হ্যাঁ, প্রাচীনকালে। তো প্রাচীনকালে অর্ঘট্ট বলতে কি বোঝাচ্ছে, একটি হল কর্ষণের যন্ত্র, জলসেচের যন্ত্র, শস্য ওজনের যন্ত্র, আর একটা গিল্ড বা বণিক সংঘ। তো এখানে আমি একটু আগে বলেই দিলাম যে অর্ঘট্ট হচ্ছে কি পার্সিয়ান হুইল, হুইল মানে কি চাকা। তো মধ্যযুগে তোমরা পড়েছো নামটা পার্সিয়ান হুইল। তো যাই হোক, তো অর্ঘট্ট বলতে এখানে আমরা কি বুঝছি, যে এটা একটা জল সেচের যন্ত্র। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, জল সেচের যন্ত্র। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 এর মধ্যে কি বলা হচ্ছে, যে কোন স্থানে অশোকের প্রতিকৃতি পাওয়া যায়। ঠিক আছে, অশোকের প্রতিকৃতি পাওয়া যায় কোথায়, মানে ছবি আর কি। ঠিক আছে, পোর্ট্রেট। তো এই অশোকের প্রতিকৃতি কোথায় পাওয়া যায়, 1 নম্বর অপশন ফানিগিরি, বি নাম্বার কনকহল্লি, সি হচ্ছে অমরাবতী, ডি হচ্ছে নাগার্জুনা কোন্ড। তাহলে এখানে অপশন হচ্ছে কনক কি কনগনহল্লি। এই কনগনহল্লি যে জায়গাটা, এখানটাতেই কিন্তু পাওয়া গেছে। নেক্সট আলোচনা করবো আমরা 7 নাম্বার কোশ্চেন। তাহলে এই 7 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আদি মধ্যযুগ, এই আদি মধ্যযুগের দক্ষিণ ভারতীয় একটি প্রতাপশালী বণিক সংঘ বা গিল্ড বলা হতো, যে এর মধ্যে কোনটা। ঠিক আছে, যে দক্ষিণ ভারতীয় একটি প্রতাপশালী বণিক সংঘ বলা হতো, এটা এর মধ্যে কোনটা বলা হচ্ছে। তো অপশন চলে আসি, এ নাম্বার আইয়া ভুল, তারপরে আছে ভিক্ষু, অর্হত, আর আরাঘাট্টা। তো 7 নম্বরে এখানে আমরা অ্যান্সার হবে আইয়া ভোল। তো এই আইয়া ভোল যে ছিল, আইয়া ভোল যে নাম, এই আইয়া ভোলটা কিন্তু আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের যে গিল্ড, মানে সব থেকে বড় ধরনের যে গিল্ড, সেই বড় ধরনের গিল্ডের মধ্যে কিন্তু একটি ছিল। চলে আসি নেক্সট, কোন ঋষির জন্ম, কোন ঋষির জন্ম কুম্ভ থেকে হয়। ঠিক আছে, কুম্ভ থেকে হচ্ছে, কোন ঋষির জন্ম, অগস্ত্য, ভরদ্বাজ, অত্রি, বশিষ্ঠ। তো এই চারটের মধ্যে কোনটা হবে, যে কুম্ভ থেকে জন্ম হয়েছে এরকম ঋষি, তার নাম কি। তাহলে অগস্ত্য, ভরদ্বাজ, অত্রি আর বশিষ্ঠ। তাহলে এর মধ্যে অ্যান্সার দাঁড়াচ্ছে যে অপশন হচ্ছে এ, অর্থাৎ অগস্ত্য। ঠিক আছে, কোন ঋষির জন্ম কুম্ভ থেকে হয়েছিল, তাহলে তাহলে সেটা হবে হচ্ছে অগস্ত্য ঋষির জন্ম কুম্ভ থেকে হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে আসি, যে থেরি গাথা, থের গাথা, থেরি গাথা, এরকম দুটো আমরা পড়েছিলাম, একটা হচ্ছে থের গাথা, একটা হচ্ছে থেরি গাথা। এখানে আমাদের যেটা পরীক্ষাতে প্রশ্ন এসছে, যে থেরি গাথা নামক যে গ্রন্থটি যার সঙ্গে সম্পৃক্ত, মানে অ্যাসোসিয়েট। ঠিক আছে, তাহলে এখানে থেরি গাথা ইজ এ টেক্সট রিলেটেড টু ড্যাশ, জৈনিজম, বুদ্ধিজম, আজীবিক আর চারবাদ। তো এর মধ্যে কোনটা হবে, থেরবাদ। থেরবাদটা তোমরা শুনেইছো নাম, থের। তো থেরবাদ এই হচ্ছে থের বা থেরি। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। থেরবাদ, মহাসঙ্গিকবাদ এগুলো ছিল না, যান মহাযান, তার আগে থেরবাদ, মহাসঙ্গিকবাদ। তো ওই অশোকের সময় এই থেরি গাথা, সেটা কি, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। তো এখানে আর যদি কিছু এক্সট্রা ইনফরমেশনের কথা হয়, তো থেরি গাথাটা কি, বৌদ্ধ যে ভিক্ষুণী, ঠিক আছে, ভিক্ষুণী, এই বৌদ্ধ ভিক্ষুণীদের যে লেখা গ্রন্থ, সেটা হচ্ছে থেরি গাথা। আর থের গাথা, থের গাথা, এই থের গাথাটা আবার কার লেখা, এই থের গাথাটা হচ্ছে ভিক্ষুদের লেখা। ঠিক আছে, তাহলে বৌদ্ধ ভিক্ষুদের যে লেখা সেটাকে বলা হচ্ছে থের গাথা, আর বৌদ্ধ ভিক্ষুণী মানে মহিলা, ঠিক আছে, বৌদ্ধ ভিক্ষুণীদের যে লেখা সেটা হচ্ছে থেরি গাথা। তো থের গাথা এবং থেরি গাথা সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি আমি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। এখানে কি বলা হচ্ছে, মণি মেকলাই। ঠিক আছে, মণি মেকলাই এর রচয়িতা কে, মণি মেকলাই।
শিলাপ্পদীকরম, মণিমেকলাই, এটা দক্ষিণ ভারতের দুটা গুরুত্বপূর্ণ সঙ্গম সাহিত্যের মধ্যে। এদেরকে বলা হয় জুয়েল অ্যাংলেট। ঠিক আছে, যেমন রামায়ণ মহাভারত দুটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, তো ঠিক দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্যের মধ্যে কিন্তু এই মণিমেকলাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে একটি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে মণিমেকলাইয়ের রচনাকার কে? মণিমেকলাইয়ের রচনাকার, এখানে কি কি আছে অপশন? সাট্টানার, ইলাঙ্গ আদিগল, আক্কা দেবী, আর আদি কবি পম্পা, বা পম্পন বলা হয়, পম্পাও বলা হয়। তাহলে ইলাঙ্গ আদিগল এ যে ছিল, এই ইলাঙ্গ আদিগল কি করেছিল? কন্যা মণিমেকলাইয়ের সাথে কিন্তু যুক্ত না। ঠিক আছে, তাহলে মণিমেকলাইয়ের সাথে যুক্ত হচ্ছে সাতটানা। কি? সাতটানার। তাহলে 10-এর হচ্ছে এ। ঠিক আছে, শিলাপ্পদীকরম বলে একটা গ্রন্থ আছে, দেখবে কি নাম? শিলাপ্পদীকরম। শিলাপ্পদীকরম, এই শিলাপ্পদীকরম গ্রন্থ এটা হচ্ছে ইলাঙ্গ আদিগল, আর মণিমেকলাই হচ্ছে সাতটানার। ঠিক আছে, তো আর এই পম্পা বা কম্পনও বলা হয়, তো এর হচ্ছে রামায়ণ আছে দেখা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল কিন্তু গ্রন্থগুলা। আক্কা মহাদেবী এটা অন্য একটা নাম, রাজমাতার নাম। যাই হোক, চলে আসি আমি পরে। বাংলার কোন রাজা কনৌজের চক্রায়ুধকে সহায়তা করেন? হ্যাঁ, বাংলার একজন রাজা ছিল যে কনৌজে সেই সময় চক্রায়ুধ বলে একজন রাজা ছিল, কনৌজের চক্রায়ুধ। ঠিক আছে, ইন্দ্রায়ুধ আর চক্রায়ুধ এই দুটা কিন্তু নাম তোমাদের মাথায় ভেসে আসছে, বুঝতে পারছি। তাহলে এখানটাতে আমরা কি বলছি যে এই কনৌজের, বাংলার কোন রাজা যে কনৌজের চক্রায়ুধকে সাহায্য করেছিল, মানে মোদ্দা কথা কনৌজের সিংহাসনে বসিয়ে এসেছিল। ঠিক আছে, তাহলে সেটা কি হবে? বৈন্যগুপ্ত, বিজয় সেন, ধর্মপাল, শশাঙ্ক। তাহলে একদম এমনি তোমরা নর্মাল দেখতে পাচ্ছ, এটা কাটা, শশাঙ্ক হবে না, বিজয় হবে না, আর বৈন্যগুপ্ত হবে না। তাহলে কি আসলো? বাকি থাকলো কি? ধর্মপাল। তাহলে এখানকার উত্তর কিন্তু দাঁড়াচ্ছে ধর্মপাল। তাহলে ধর্মপাল চক্রায়ুধকে সহায়তা করেছিল, তার বিরুদ্ধে ইন্দ্রায়ুধ, ইন্দ্রায়ুধ ইন্দ্রায়ুধকে কিন্তু সহায়তা করেছিল, ইন্দ্রায়ুধকে কিন্তু বিরোধিতা করেছিল। ইন্দ্রায়ুধের সাথে চক্রায়ুধের কিন্তু বিবাদ ছিল, তো সেক্ষেত্রে ইন্দ্রায়ুধকে সিংহাসন থেকে সরিয়ে চক্রায়ুধকে সিংহাসনে অধিষ্ঠিত করে কিন্তু এসেছিলেন ধর্মপাল। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলা হচ্ছে? পুরুষার্থর সাথে কোন ধারণা সম্পৃক্ত নয়? মানে পুরুষার্থের সাথে কোন ধারণা সম্পৃক্ত নয়? ঠিক আছে, ধর্ম, অর্থ, কাম, দণ্ড। তাহলে এর সাথে কি? অর্থ, ধর্ম, অর্থ, কাম এগুলো কিন্তু পুরুষার্থের সাথে যুক্ত। কোনটা যুক্ত নয়? তাহলে নর্মালি আমরা দেখতে পাচ্ছি দণ্ড যে বিষয়টা আছে সেটা কিন্তু পুরুষার্থের সাথে যুক্ত নয়। ঠিক আছে, অর্থ, ধর্ম, তারপরে কাম এগুলো হচ্ছে পুরুষার্থের সাথে। নেক্সট চলে আসি কোশ্চেন 13 নম্বর। 13 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে যে লক্ষ্মী দেবীর যে প্রচলিত কল্পচিত্রে দেখা যায় তার দুই পাশে দুই হস্তি, মানে লক্ষ্মী দেবী তার দুই পাশে দুটা হাতি আছে, একটি কলস তার তাদের সুর দ্বারা ধারণ করে আছে, সেই চিত্রটিকে কি, মানে ওই চিত্রটিটা কোন লক্ষ্মী? অনেকগুলো লক্ষ্মী, লক্ষ্মী দেবীর অনেকগুলো মানে ভাব আছে। ঠিক আছে, ভাগ। তার মধ্যে গৃহলক্ষ্মী, লক্ষ্মীশ্রী, গজলক্ষ্মী, চম্পক লক্ষ্মী, এরকম চারটে কিন্তু লক্ষ্মী দেবীর ভাগ। তো এখানে বলা হচ্ছে যে আমরা একটা লক্ষ্মী দেবীর একটা প্রচলিত ছবি দেখি, যেখানে বলা হচ্ছে সেই লক্ষ্মী দেবীর দুই পাশে দুটা হাতি আছে। ঠিক আছে, একটি কলস তাদের সুর দ্বারা ধারণ করে আছে, কলস ধরে আছে সেই হাতি তার সুর দিয়ে। তাহলে সেখানে সেই হাতি, তাহলে সেটা কি হচ্ছে? হাতি মানে কি? গজ। হাতির নাম কি? গজ। গজ, তাহলে এটা গজলক্ষ্মী। তাহলে আমরা উত্তরটা কি নেব? গজলক্ষ্মী। তাহলে লক্ষ্মী দেবী হাতি, হাতির সাথে কি যুক্ত? হাতি মানে গজ। ঠিক আছে, তো যে গজলক্ষ্মী যে আছেন, এই গজলক্ষ্মীর দুই দিকে দুটো হাতি থাকে, আর তাদের সুরে কিন্তু হাঁড়ির কিন্তু বা কলস, হাঁড়ি ঠিক না, কলস কিন্তু ধারণ করা থাকে। চলে আসি নেক্সট কোশ্চেন। অজন্তা গুহার ফ্রেস্কোগুলির কাজ কোন সময়ে শেষ হয়েছিল? অজন্তা যে গুহা, সেই অজন্তা গুহার
ফ্রেস্কো যে কাজগুলো শেষ কার সময় মানে কোনটা টাইমে হয়েছিল? খ্রিস্টীয় প্রথম শতক, খ্রিস্টীয় তৃতীয় শতক, খ্রিস্টীয় সপ্তম শতক এবং খ্রিস্টীয় দশম শতক। তো এর মধ্যে আমাদের অ্যান্সারটা কি হবে তাহলে? এর মধ্যে অ্যান্সারটা হবে খ্রিস্টীয় সপ্তম শতক। মানে অজন্তা গুহার যে ফ্রেস্কোর যে কাজগুলো সেটা শেষ একদম কমপ্লিট কমপ্লিট কবে হয়েছিল? তাহলে সেটা হচ্ছে কমপ্লিট হয়েছিল সপ্তম শতকে। ঠিক আছে, খ্রিস্টীয় সপ্তম শতকে কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়েছিল। নেক্সট কোশ্চেন চলে আসি, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ কি বলছে? 16টি মহাজনপদের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্গত ছিল না? মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে 16টা মহাজনপদ ছিল, এই 16টার মধ্যে এই চারটের মধ্যে কোনটা যুক্ত ছিল না? মগধ, গান্ধার, চোল, কোশল। তাহলে মগধের নাম আমরা পেয়েছি ষোড়শ মহাজনপদে, গান্ধারের নামও পেয়েছি, কোশলের নামও পেয়েছি, তাহলে পাইনি কোনটা? চোল পাইনি। তাহলে একদমই সোজা কোশ্চেন হয়ে যাচ্ছে এটা, যে ষোড়শ মহাজনপদ যে ছিল তার মধ্যে কে ছিল না? চোল কিন্তু ছিল না। তাহলে চোলদের যে অবস্থা, সেই অবস্থা বা জায়গাটা কোন জায়গায় অবস্থিত? চের, চোল, পাণ্ড, ঠিক আছে, এরকম যে এই যে জায়গাটা, ঠিক আছে, এটা চোল সাম্রাজ্য ছিল। এবার তার পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এটা ছোট হয়ে গেছিল। আমরা একটা জিনিস দেখতে পাই যে সমুদ্রগুপ্তের সময় কিন্তু সমুদ্রগুপ্ত যে দক্ষিণ ভারত অভিযান করেছিল তখন কিন্তু এই চোল রাজার কিন্তু উল্লেখ কিন্তু তিনি করেছিলেন। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তীতে কিন্তু চোল সাম্রাজ্য কিন্তু ছোট হয়ে গেছিল। তো এর পরবর্তীতে যে সময়কাল সঙ্গম সাহিত্য প্রাচীনকালে ছিল, কিন্তু তারপরে মাঝের দিকে অর্থাৎ ওই হর্ষবর্ধনের পরবর্তী যে সময়কাল, সেই সময়কাল কিন্তু আবার আমরা পরবর্তী চোলের অবস্থান কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানটাতে যে বিষয়টা আছে, যে এই চোল সেকেন্ড টাইম বা হর্ষবর্ধনের পরবর্তী সময়ের যে চোলের অংশ, এই টাইমটা এখানে কিন্তু আমরা এই যে অংশটা, এই অংশটাতে কিন্তু আমরা সঙ্গম যুগে কিন্তু তিনটা রাজবংশ দেখতে পাচ্ছি। এখানে চের ছিল, ঠিক আছে, এখানে চোল ছিল, এখানে পাণ্ড্য ছিল। এরকম এই তিনটে যে জায়গা একে একত্রে বলা হতো কি? তাম্লিকম। ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে দেখবে তাম্লিকম জায়গাটাও কিন্তু আসে। দক্ষিণ ভারতের চের, চোল এবং পাণ্ড্য এই নিয়ে যে অংশটা, সেটা হচ্ছে তাম্লিকম নামেও পরিচিত ছিল। চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে? যে উদয়গিরির 5 নম্বর গুহায় কোন দেবতার প্রতিকৃতি পাওয়া যায়? উদয়গিরি, খণ্ডগিরি, তাই তো? এই উদয়গিরি, খণ্ডগিরি যে গুহাগুলো আছে, তো এখানে বলা হচ্ছে উদয়গিরির 5 নম্বর যে গুহাটা আছে, উদয়গিরির 5 নম্বর গুহা, সেখানে কোন দেবতার প্রতিকৃতি পাওয়া যায়? তাহলে উদয়গিরির 5 নম্বর গুহাতে পাওয়া যায় হচ্ছে শিব, বিষ্ণু, ব্রহ্মা, কৃষ্ণ। এর মধ্যে কোনটা হবে? উদয়গিরি, খণ্ডগিরি, উদয়গিরির সাথে অ্যাসোসিয়েট কোন জিনিসটা? তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে উদয়গিরিতে বিষ্ণুর কিন্তু প্রতিকৃতি পাওয়া যায়। কত নাম্বার গুহাতে? 5 নাম্বার গুহাতে। ঠিক আছে, 5 নাম্বার গুহাতে কিন্তু বিষ্ণুর প্রতিকৃতি কিন্তু পাওয়া যায়। নেক্সট চলে আসি 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন তো সোজা সোজা আসে একদম। অশোকের শিলালেখর পাঠোদ্ধার কে করেছে? তো মোটামুটি মাধ্যমিক থেকেই তোমরা মোটামুটি জানো অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছে। তারপরেও কি বলা হচ্ছে? জেমস প্রিন্সেপ, এ ক্যানিংহাম, চার্লস হিন্স, ব্রতিন মুখার্জি। ঠিক আছে, তো বতিন এখানে আছে, বতীন্দ্রনাথ হয় ওটা, যাই হোক। তো এই চারজনের মধ্যে কি আছে তাহলে? অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেছে? নাকি অপশন নাম্বার এ, জেমস প্রিন্সেপ। প্রাচীন ভারতের টাকা কড়ির ইতিহাস বলে একটা গ্রন্থ আছে, সেটা কিন্তু এই বতীন্দ্রনাথ মুখার্জির কিন্তু লেখা গ্রন্থ। কিন্তু এখানে অ্যান্সারটা কি? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেন? নাকি জেমস প্রিন্সেপ। চলে আসি নেক্সট কোশ্চেন। গুপ্ত রাজাদের প্রবর্তিত স্বর্ণ মুদ্রা। গুপ্ত রাজাদের প্রবর্তিত স্বর্ণ মুদ্রা কাদের? গুপ্ত রাজাদের। তাহলে সেটা স্বর্ণ মুদ্রার নাম কি? গুপ্ত রাজাদের প্রবর্তিত স্বর্ণ মুদ্রা বর্ষাপণ, দিনার, রূপক, পণ। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে যখনই স্বর্ণ মুদ্রা চলে আসবো তখনই কিন্তু দিনার, ঠিক আছে, দিনার নামটা কিন্তু হবে। গুপ্ত রাজাদের প্রবর্তিত যে স্বর্ণ মুদ্রা, তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে দিনার। আচ্ছা, এখানে একটা জিনিস বলো দেখি, যে 1000 দিনারি, ঠিক আছে, এই 1000 দিনারি কাকে বলা হতো? 1000 দিনারি কাকে বলা হতো? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে যে 1000 দিনারি কাকে বলা হতো। একটা হিন্টস দিয়ে রাখি, এটা কিন্তু মধ্যযুগের যে
ইতিহাস, সেই মধ্যযুগের ইতিহাস, এটা কিন্তু প্রাচীন যুগের ইতিহাসের কথা আমি বলছি না, ঠিক আছে। হাজার দিনারি কাকে বলা হতো বা কার নামে ডাকা হতো, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চলে আসি কোশ্চেন নাম্বার 19। 19 নাম্বার কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি বলা হচ্ছে যে কোন ঐতিহাসিক উড়িষ্যার লিটল কিংডমের কথা বলেছেন। উড়িষ্যার লিটল কিংডম, ঠিক আছে, ইট টকস অ্যাবাউট লিটল কিংডমস ইন ওড়িশা। কোন ঐতিহাসিক কথাটা বলেছে? বিডি চট্টোপাধ্যায়, হারমান স্কুলকে, পিপি সাহু, আর সুব্রত আচার্য। তাহলে এ নাম্বার বি ডি চট্টোপাধ্যায়, অপশন বি হারমান কুলকে, সি বিপি সাহু, ডি সুব্রত আচার্য। তাহলে লিটল কিংডম, এখানে কি আরেকটা কোশ্চেন হতে পারে, লিটল কিংডমটা কোন জায়গার কথা বলা হচ্ছে? এটা হচ্ছে উড়িষ্যার কথা কিন্তু বলা হচ্ছে লিটল কিংডম। তাহলে লিটল কিংডমের সম্পর্কে কে বলেছে? অপশন নাম্বার বি। তাহলে কি দাঁড়াচ্ছে? হরমান কুলকে। এই হরমান কুলকে কিন্তু উড়িষ্যাকে লিটল কিংডমের কথা কিন্তু বলেছে। চলে আসবো আমরা পরের কোশ্চেন, অর্থাৎ 20 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা হচ্ছে, এখানে একটা টার্ম দেওয়া আছে, দেখবে নেট সেটের যে বইগুলো আছে তার একদম ফার্স্ট যে চ্যাপ্টার সেটাই কিন্তু টার্মস, বিভিন্ন টার্মস কিন্তু ওখানে কিন্তু আছে। সেই টার্মস গুলো যদি ভালো মতো পড়ো, ওখান থেকে প্রতি বছর একটা করে দুটা করে কোশ্চেন কিন্তু তোমরা কমন অবশ্যই পাবে। এছাড়া আর কি দেখতে হবে? আর দেখতে হবে যে টেক্সট বই যেগুলো আছে, রেফারেন্স বই, সেই রেফারেন্স বইয়ের পেছনে যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সেও কিন্তু অনেক টার্ম কিন্তু আছে, তো সেখান থেকেও কিন্তু লিস্টগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু অনেকটাই কাজে লাগে। যাই হোক, তাহলে 20 নাম্বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আমফোরা। এই আমফোরা জিনিসটা কি? ঠিক আছে, আমফোরাটা কি জিনিস? তাহলে অপশন এ বলা হচ্ছে রোমানদের ব্যবহৃত এক ধরনের মৃৎপাত্র, মানে মাটির পাত্র। বি নাম্বার বলা হচ্ছে থাইল্যান্ডে ব্যবহৃত এক ধরনের চকচকে মৃৎপাত্র। চকচকে মৃৎপাত্র কিন্তু সেটা থাইল্যান্ডের। চীনাদের ব্যবহৃত এক ধরনের মৃৎপাত্র, এটা হচ্ছে চীনের কথা বলছে। ভারতের ব্যবহৃত এক ধরনের মৃৎপাত্র, মানে আমফোরা যে একটা মৃৎপাত্র বা মাটির পাত্র সেটা ক্লিয়ার হলো। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে এই আমফোরা নামক যে এই মাটির পাত্রটা সেটা কোন দেশের, ঠিক আছে, এটা কোন দেশের সেইটা আমাদের মেন কিন্তু আলোচনার বিষয়। তাহলে আমফোরাটা কিন্তু অ্যাম্ফি থিয়েটার, একটা নাম তোমরা শুনে থাকবে অ্যাম্ফি থিয়েটার, শুনেছো? কোথায় শুনেছো সেটা? রোমান সভ্যতায় শুনেছো অ্যাম্ফি থিয়েটার। তো ওই অ্যাম্ফি থিয়েটার থেকেই কিন্তু আমফোরা, ওটা ভাবে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখতে পারো। তাহলে অ্যাম্ফি থিয়েটার আর আমফোরা, এটাই হচ্ছে রোমানদের ব্যবহৃত এক ধরনের কিন্তু মৃৎপাত্র, এটা হচ্ছে আমফোরা, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 21। এখানে বলা হচ্ছে যে চন্দ্রকেতুগড়, চন্দ্রকেতুগড় নগরটা বিখ্যাত ছিল তার কিসের জন্য? মানে এক কথায় চন্দ্রকেতুগড়টা বিখ্যাত কেন, কারণ কি? ঠিক আছে, তাহলে অপশন পাথরের ভাস্কর্য আছে সেই জন্য, 2 নাম্বার পোড়ামাটির ভাস্কর্য ও ফলক আছে, 3 নাম্বার লেখমালার জন্য, আর 4 নাম্বার ব্রোঞ্জ নির্মিত ভাস্কর্য। এখানে একটা কথা বলে রাখি যে চন্দ্রকেতুগড় কিন্তু আছে কোথায়? বাংলাতে আছে, ঠিক আছে। আর বাংলার যে সমস্ত মধ্যযুগীয় স্থাপত্য আছে তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য কি? মাটির জিনিস বা পোড়া মাটির, ঠিক আছে, পোড়া মাটির কিন্তু জিনিস, নকশা বা ডিজাইন বা ভাস্কর্য এরকম কিন্তু ছিল। তো এখানটাতে 21 নাম্বারে তাহলে আমাদের অপশানে কি দাঁড়াচ্ছে? যে পোড়া মাটির ভাস্কর্য এবং ফলকের জন্য কিন্তু চন্দ্রকেতুগড় বিখ্যাত, ঠিক আছে। পোড়া মাটির কিন্তু বিখ্যাত ছিল, বাংলাতে কিন্তু এই পোড়া মাটির কিন্তু ভাস্কর্য কিন্তু গুরুত্বপূর্ণ। চলে আসি আমি এবার 22 নাম্বার কোশ্চেন। 22 নাম্বার কোশ্চেনে বলছে তুরস্ক দণ্ড। যারা ক্লাস এইটের বইপত্র পড়ো মাঝে মধ্যে, ঠিক আছে, তারা কিন্তু, এইট বলছি ভুল বললাম, 7, যারা ক্লাস 7-এর স্টুডেন্টও পড়াও, হ্যাঁ, 5 to 10 বা 12, তারা কিন্তু এই কোশ্চেন থেকে অনেক কোশ্চেন এমনি পেরেছো, কারণ এখানে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু 11, 12, তারপরে 7, 8 এই জায়গাগুলো থেকে কিন্তু এসছে। তো তারই একটা কোশ্চেন ক্লাস 7-এর বইয়ে, তোমরা যদি থাকে তোমাদের কাছে বই, তো একদম খুলে দেখবে মধ্যযুগীয়। তো ওখানের বিষয়টার মধ্যে আছে, দেখো এই যে তুরস্ক দণ্ড, এই তুরস্ক দণ্ড শব্দটা কাদের জমিদারের পট্টে পাওয়া যায়? ঠিক আছে, তুরস্ক দণ্ড এটা কাদের জমিদার বলেছি, সরি, জমিদানের পট্টে পাওয়া যায়, মানে এখনকার দিনের যে দলিল, তো সেটাই।
তাদের জমিদান যে পট্ট, সেখানটাতে তুরস্ক দণ্ড শব্দটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে অপশন কি আছে? গহরবাল, চাহমান, চান্দেল আর প্রতিহার। এই যে চারটে, এই চারটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজপুত শক্তির সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গহরবাল। এই গহরবালদের সাথে কিন্তু যুক্ত হচ্ছে। তাহলে তুরস্ক দণ্ডটা কি? গহরবালদের সাথে। এখানে আর একটা কথা বলে রাখার বিষয় যে তুরস্ক দণ্ড জিনিসটা কি, এই শব্দটা পাওয়া গেছে এখানে গহরবালদের জমিদান পট্টে, কিন্তু তুরস্ক দণ্ড আসলে বিষয়টা কি ছিল, যে আমরা দেখেছি মধ্যযুগে যে মুসলিম শাসনকালে সেই অমুসলিম প্রজা যারা থাকতো তারা তাদের জীবন সম্পত্তি বাঁচানোর জন্য বা নিরাপত্তার জন্য কিন্তু রাজাকে কিন্তু একটা ধর্মকর দিত। ঠিক আছে, তো ওই রকম ধরনেরই যে দেশ, সেই মধ্যযুগে আবার যে জায়গাতে অমুসলিম রাজারা থাকতো তারা আবার মুসলিম প্রজাদের কাছ থেকে একটা কর নিত, ঠিক একই ধরনের। ঠিক আছে, জীবন নিরাপত্তা এর জন্য। তো সেটাই হচ্ছে তুরস্ক দণ্ড নামে কিন্তু পরিচিত। ঠিক আছে, এটা কিন্তু একটা করের নাম, তুরস্ক দণ্ড। বোঝা গেল? তাহলে এটা কাদের জমিদান পট্টে পাওয়া যাচ্ছে শব্দটা? এটা পাওয়া যাচ্ছে গহরবালদের। কিন্তু এই শব্দের অর্থ কি? এই অর্থ হচ্ছে এক ধরনের ট্যাক্স, ধর্মীয় ট্যাক্স। ঠিক আছে, জীবন এবং সম্পত্তি নিরাপত্তার জন্য অমুসলিম শাসকরা মুসলিম প্রজার কাছ থেকে কিন্তু এই তুরস্ক দণ্ডটা কিন্তু গ্রহণ করতো। ঠিক আছে, চলে আসি এবার কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23-এর মধ্যে কি বলা হচ্ছে? লেখো পদ্ধতি কোন অঞ্চলের নথিপত্রের সংগ্রহ? লেখো পদ্ধতি, লেখো পদ্ধতি কোন অঞ্চল? এই লেখো পদ্ধতি কোন অঞ্চলের নথিপত্রের সংগ্রহ, এটা কিন্তু একটা গ্রন্থ। ঠিক আছে, টাইপ। তো মাদলা পঞ্জিকা টঞ্জিকা এরকম ধরনেরও আছে। তো এটা কোন জায়গার আছে এটা আমাদের জানতে হবে। এই লেখো পদ্ধতি এটা কোথাকার আছে? গুজরাট, বাংলা, উড়িষ্যা, মহারাষ্ট্র। এটা কোন অঞ্চলের নথিপত্রের সংগ্রহ, মানে এই লেখাটার মানে ওই যে গ্রন্থ, তার নামই হচ্ছে লেখো পদ্ধতি। ঠিক আছে, তো তাহলে এর অ্যান্সার কি হবে? এটা হচ্ছে গুজরাট। গুজরাটের যে নথিপত্রের যে সংগ্রহ সেটাকে বলা হচ্ছে লেখো পদ্ধতি। ঠিক আছে, চলে আসি এবার আমরা কোন প্রাচীন স্থানে নাগার্জুনকোন্ড অবস্থিত ছিল? নাগার্জুনকোন্ড কোথায় অবস্থিত ছিল? বলা হচ্ছে বিজাপুর, বাতাপিপুর, পট্টডকল, কাবেরীপত্তনম। তাহলে নাগার্জুনকোন্ড প্রাচীন স্থান, কোন প্রাচীন স্থানে নাগার্জুনকোন্ড অবস্থিত ছিল? তাহলে সেটা হচ্ছে অপশন এ। কি আছে অপশন এ তে? এটা হচ্ছে বিজয়পুরী। ঠিক আছে, বিজয়পুরী, এখানে নাগার্জুনকোন্ড কিন্তু অবস্থিত ছিল। এবার চলে আসবো আমরা পরবর্তী 25 নাম্বার কোশ্চেন। আজকে আমরা 25টা কোশ্চেনই আলোচনা করব। এর পরের ক্লাসে আমরা আবার এটা পরবর্তীতে 50 বা যদি সম্ভব হয় আরেকটু স্পিড বাড়িয়ে কিন্তু বেশি আলোচনা করব। তো আজকে এই ক্লাসটা আমরা 25টা কোশ্চেনই আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এটার কি আনসার আছে? দেখো, যে দার্শনিক মত বেদের আধিপত্যকে স্বীকৃতি দেয়, বেদের আধিপত্যকে স্বীকৃতি দেয় বলছে, কোন দার্শনিক মত? আস্তিক, পার্শ্বিক, নাস্তিক, চার্বাক। তো এর মধ্যে কোনটা হচ্ছে? যারা আস্তিক দর্শনে বিশ্বাসী, ঠিক আছে, আস্তিক দর্শনে যারা বিশ্বাসী তারা কিন্তু এই বেদের আধিপত্যকে কিন্তু স্বীকৃতি দেয়। ঠিক আছে, যে বেদই হচ্ছে প্রধান, বেদে যা বলা আছে সেইভাবেই সমস্ত কিছু চলবে, এটা আস্তিক দর্শনের কিন্তু একটা আধিপত্য বা মতামত। তো যাই হোক, 25টা কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। ঠিক আছে, পিওয়াইকিউ এর যে আমাদের প্লে লিস্টটা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, তো সেখান থেকে তোমরা কিন্তু এর আগের বিভিন্ন যে সেটের যে প্রিভিয়াস ইয়ারের আরো যে পরীক্ষাগুলো হয়েছে তার কিন্তু কোশ্চেন অ্যান্সার কিন্তু সেখানেও করে দেওয়া হয়েছে। আর সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কিভাবে কোন কোন কোশ্চেন গুলোকে কিভাবে অ্যানালাইজ করতে হবে, সেটা কিন্তু ওই প্রিভিয়াস যে কোশ্চেন সেখানে বলা হয়েছে। সেই কারণে আমি আর নতুন করে এই ভিডিওতে আর বা এই পেপারে সেটা আমি উল্লেখ করিনি। তোমরা ওই কোশ্চেন গুলো যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু সেখানে দেখে নেবে। আর এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে কিভাবে পিওয়াইকিউ কে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো সেইটা ওই কোশ্চেন গুলো আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে শুধুমাত্র ওই যে 5টা 6টা যে ভিডিও আমার করা আছে দেখবে,
তো সেই ওই কয়েকটাতে যেভাবে বলা আছে যে কিভাবে প্র্যাকটিস করতে হবে, শুধু ওই রকম ভাবে প্র্যাকটিস করেই কিন্তু এবার এই কোশ্চেনের সেটটাই কিন্তু অনেকজন কিন্তু ক্লিয়ার করেছে, যে আমাকে পরবর্তীতে জানিয়েছে। ঠিক আছে, যে শুধুমাত্র ওই যে ছয়খানা যে কোশ্চেনের সেট আছে, তো সেই কোশ্চেনে বলা আছে কি কি ভাবে কোন কোন জায়গা থেকে কিভাবে পড়তে হয়, তো সেইটাই শুধু সে ফলো করেছে। তো সে ফলো করেছে সেটা তো তখন আমি আর জানিনি, আমাকে এই পরীক্ষার রেজাল্টটা বেরোনোর পর কিন্তু আমাকে জানিয়েছে, কয়েকজন আছে তারা। তো ওই কারণে আমি বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আলোচনা করা রয়েছে আমাদের এই প্লেলিস্টে, সেটারই কিন্তু কোশ্চেন আছে ওগুলো বেশিরভাগটাই। তো সেটা দেখলেই আর সেখানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা তোমরা ফলো যদি করো, তাহলে আশা করি কিন্তু সামনের যে ডিসেম্বরের যে সেটটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারবে। যাই হোক, তোমাদের যদি কোনো রকমের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার নামে, সেখান থেকেও তোমরা কিন্তু বিভিন্ন হেল্প পেয়ে যেতে পারো, সেটা তোমরা চাইলে ফলো করে রাখতে পারো। আর আমাদের একটা ডেটা বেস আছে হিস্ট্রির, যেখানে বিভিন্ন কোশ্চেন আলোচনা করা হয়, মক টেস্ট, ফ্রি মক টেস্টের ব্যবস্থা আছে, সেখানে ফ্রি মক টেস্ট দেওয়া যায়। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলোকেই একটা মক টেস্টের আকারে তৈরি করা রয়েছে। তো বিভিন্ন পরীক্ষার, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেই মক টেস্ট গুলো তোমরা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, সেখানে নোটস পত্রও কিন্তু পেয়ে যাবে, তবে হ্যাঁ সেখান থেকে পিডিএফটা দেওয়া হয় না, তোমাদেরকে সেগুলো খাতাতে টুকে নিতে হবে। কারণ পিডিএফ থাকলে এক সমস্যা, যে তোমরা আর সেটা পড়বে না, ওই কারণে পিডিএফ এর ব্যবস্থাটা করা হয়নি। ঠিক আছে, যাই হোক, যাদের মনে হবে তারা কিন্তু গিয়ে ভিজিট করতে পারো, সেখানে আমি লিঙ্কটা কিন্তু ব্লগেরও দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে মক টেস্ট দিতে পারো ফ্রিতে। তো এখনকার মতো আমরা এখানেই শেষ করেছি। থ্যাংক ইউ।